কেমন আছো বাবা? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আজকের পড়া হচ্ছে আমার ইকোনমিক জিওগ্রাফি। আমার পড়াই হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি তোমাদের জন্য। সেই ইকোনমিক জিওগ্রাফির আজকে হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং হচ্ছে চতুর্থ অধ্যায়। হ্যাঁ, চতুর্থ অধ্যায়ের ম্যানুফ্যাকচারিংটি আজকে আমাদের পড়বো। ম্যানুফ্যাকচারিং কি? ম্যানুফ্যাকচার হচ্ছে প্রস্তুতকারী বা শিল্প। সেই শিল্পটি আমরা আজকে পড়ব। আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড পড়ার সময় জেনেছি যে মানুষ প্রাথমিকভাবে খাদ্য কি করত, আহরণ করত, শিকার করত, বা খাদ্যটাকে সেখানে তারা কি করত, নিজের প্রয়োজনে সংগ্রহ করত। তার মানে যে খাদ্য আরোহণ যা কিছুই করি না কেন, প্রকৃতি থেকে যা কিছু আমরা সংগ্রহ করি না কেন, সেগুলোই হচ্ছে আমাদের মানে প্রাথমিক কর্মকাণ্ড। এই প্রাথমিক কর্মকাণ্ডকে যখনই আমরা আবার প্রস্তুতকারী শিল্পতে নিয়ে আসি, তখন সেটা হয় দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। সেই দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে আজকে আমাদের হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা শিল্প, প্রস্তুতকারী শিল্প। মানুষ তার বিভিন্ন কর্মপ্রচেষ্টা বা প্রক্রিয়ার দ্বারা প্রকৃতি থেকে নানা রকম দ্রব্য আহরণ করে, সেটা খনিজ দ্রব্যই হোক আর খাবারের দ্রব্যই হোক। এই যে খাবারের দ্রব্য বা খনিজ দ্রব্য আরোহণ করছে, সেগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্গত। কিন্তু এই প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড উৎপাদনটাও কিন্তু প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। সেটিকে আবার যখন তার অন্যান্য কাজে ব্যবহারের জন্য কোনো স্থানে নিয়ে যায়, শিল্পতে ব্যবহার করা হয় বা তার রূপ পরিবর্তন করা হয়, সেটাই হচ্ছে শিল্প। যেমন আমি বলতে পারি খনিজ থেকে আমি যে খনিজটি তুললাম, সেটি ব্যবহার উপযোগী করার জন্য আমাকে কি করতে হবে, প্রসেসিংয়ে যেতে হবে। সেই যে প্রসেসিংটা, সেই প্রসেসিং প্রক্রিয়াটাই হচ্ছে শিল্প। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি, যে উৎপাদন ব্যবস্থায় প্রাথমিকভাবে উৎপন্ন দ্রব্যকে যান্ত্রিক প্রক্রিয়ায় নতুন রূপ প্রদান করা হয়, সেটি হচ্ছে আমাদের শিল্প। ঠিক আছে বা প্রস্তুতকারী বা শিল্প ব্যবস্থাপনা। তাহলে এই যে প্রস্তুতকারী বা শিল্প, সেটা কি ম্যানুফ্যাকচারিং বা শিল্প। প্রস্তুতকারী এই শিল্পটির শ্রেণীবিভাগ কত প্রকারের হতে পারে? ঠিক আছে, প্রস্তুতকারী এই শিল্পটি কাঁচামালের প্রকৃতি বা অন্যান্য বিষয়ের শিল্পের ধরন বা শিল্পকলার প্রযোজ্য বিষয়ের উপর ভিত্তি করে একে প্রধানত চার ভাগে ভাগ করা হয়েছে। সেটি হচ্ছে আদিম বা পারিবারিক শিল্প, তারপরে হচ্ছে গোষ্ঠীবদ্ধ শিল্প, তারপর হচ্ছে সরল প্রকৃতির শিল্প, আর হচ্ছে আধুনিক বা মৌলিক শিল্প, যৌগিক শিল্প, তার মানে যেটা আমাদের এখন হচ্ছে। তাহলে পারিবারিকভাবে শিল্পটি কি? এক, পারিবারিক শিল্প। লেখা বোঝা যায়? পারিবারিক শিল্পটি কি বা আদিম শিল্প কি? পারিবারিক শিল্পের আরেক নাম হচ্ছে আদিম শিল্প। সেটি কি? খেয়াল করে দেখো, পরিবার থেকেই পারিবারিক কথাটি আসছে। তার মানে যে শিল্প ব্যক্তির প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয় একটি পরিবারের উপর ভিত্তি করে, সেটাই হচ্ছে পারিবারিক শিল্প। এ জাতীয় শিল্পকে আমরা কুটির শিল্প বলতে পারি। তার মানে সে তার নিজ প্রয়োজনে ঘরে বসে তৈরি করা, যেমন উদাহরণ হতে পারে কাঠমিস্ত্রি, বাগিচা করা ইত্যাদি হচ্ছে পারিবারিক শিল্পের উদাহরণ। ঠিক আছে, তারপরে ধরো কার্পেট তৈরি করা ঘরে বসে, সেটাও কিন্তু পারিবারিক শিল্পেরই উদাহরণ। তারপরে গোষ্ঠীবদ্ধ শিল্প। গোষ্ঠীবদ্ধ শিল্প কি? মানুষের গোষ্ঠীবদ্ধ কারখানা নিয়ে দূর দূরান্ত হতে কাঁচামাল এনে, বা যেখান থেকে কাঁচামাল আনুক না কেন, একটা নির্দিষ্ট স্থানে কিছু সংখ্যক লোক তাদের প্রয়োজন অনুযায়ী এবং তার ওই এলাকার প্রয়োজন মেটানোর জন্য যে শিল্পটি তৈরি করে বা যে কাজটি করে, সেটি হচ্ছে কি বললাম, গোষ্ঠীবদ্ধ শিল্প। যেমন আমরা বলতে পারি রুটি তৈরি করা, বা তেলের কারখানায় ঘানিতে যে
যে তেলটা ভাঙায় বা তেলের কারখানায় যে তেলটা উৎপাদন হয় সেটাও আমরা বলতে পারি যে গোষ্ঠীবদ্ধ শিল্পের উদাহরণ। এরপরে হচ্ছে সরল প্রকৃতির শিল্প। সরল প্রকৃতির শিল্প কি? সরল প্রকৃতির শিল্পের উদ্দেশ্য হচ্ছে কাঁচামালকে আকৃতি ও তার ওজনটাকে হ্রাস করা। ঠিক আছে বাবা, তার আকৃতি চেঞ্জ করা এবং ওজনটাকে হ্রাস করা এবং সংগ্রহ সংরক্ষণ করা। যেমন আমি বলতে পারি যে শাকসবজি সংরক্ষণ, সেটাকে কি করছে, বাজার থেকে মাঠ থেকে নিয়ে আসতেছে, মাঠ থেকে উত্তোলন করাটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে কর্মকাণ্ড। আনার পরে আমি যে সংরক্ষণ পদ্ধতিতে করব, তার মানে সেটাকে বাছাই করছি, আমি বাছাই করে সেটার থেকে কিছু যেগুলো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অংশ সেগুলো কেটে ফেলে দিচ্ছি, ফেলে তারপরে সেটাকে আবার সংরক্ষণ করছি। তার মানে এই যে কেটে ফেলা সেটা হচ্ছে ওজনটাকে হ্রাস করছি এবং পুনরায় তাকে প্রসেসিংয়ের দিকে নিয়ে যাচ্ছি, যেটাকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। কীভাবে করলে সেটা সংরক্ষিত থাকবে, সেটাই হচ্ছে গিয়ে সরল প্রকৃতির শিল্প। ঠিক আছে, একদম নর্মাল বিষয়। তারপর হচ্ছে আধুনিক বা যৌগিক শিল্প। আধুনিক বা যৌগিক শিল্প হলো শিল্পের বিপ্লবের ফল, শিল্প বিপ্লবের ফল। তোমরা জানো যে ইউরোপে শিল্প বিপ্লবের ফলে যে শিল্পের উন্নয়ন হয়েছিল, সেটাই হচ্ছে এই আধুনিক বা যৌগিক শিল্প। তার মানে বিভিন্ন প্রকার দ্রব্যটিকে একটি কারখানায় এনে তার একটির সাথে আরেকটি সংযোগ দিয়ে একটা ভিন্ন ধরনের বা ভিন্ন প্রকৃতির যে কোনো জিনিস বা দ্রব্য প্রস্তুত করাটাই হচ্ছে আধুনিক বা যৌগিক শিল্প। এই শিল্পে যেমন এ জাতীয় শিল্পে কিন্তু বিভিন্ন টাকামাল, যেমন কাঁচামাল কিনতে হবে, কাঁচামাল কিনে এনে কারখানা নিয়ে আসতে হবে, কারখানা নিয়ে এনে প্রসেসিংয়ের মাধ্যমে একটার সাথে আরেকটা সংযুক্ত করে সেটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, এ ধরনের শিল্প কিন্তু এখন বাংলাদেশেও দেখা যায়। আমরা বস্ত্র শিল্পের কথাও বলতে পারি। যেমন এখন কিন্তু যে বস্ত্র শিল্প আমাদের দেশে আছে, যে কাপড়ের কারখানাগুলো আছে, সবই কিন্তু এক কারখানায় করা হচ্ছে। অবশ্য আলাদাও আছে, কিন্তু এই যে একসাথে তৈরি করা, যেমন ফ্যাব্রিক্স, বেক্সি ফ্যাব্রিক্স বা যে কোনো ফ্যাব্রিক্স, এশিয়ান টেক্সটাইল, এরা কিন্তু সব কিছুই তারা নিজস্বভাবে তৈরি করছে। যেমন সুতা তুলা আনছে, রং আনছে, এই যে আলাদা আলাদা জিনিসগুলো কিনে এনে একসাথে একটি কারখানায় তৈরি করছে, সেটি হচ্ছে আধুনিক বা যৌগিক শিল্প। ঠিক আছে বাবা, এরপরে আমরা যাচ্ছি এই যে শিল্প, তার প্রয়োজনীয়তাটা কি। শিল্পে আধুনিক যুগে শিল্পের প্রয়োজনীয়তা অপরিসীম। যদি এই শিল্প না থাকতো তাহলে দেখা যেত যে আমরা যে প্রাথমিকভাবে উৎপাদিত যা পণ্য, সেটা নিজেদের ভোগের পরে পুরোটা ফেলে দিতে হচ্ছে। কারণ আমি তো প্রাথমিকভাবে উৎপন্ন দ্রব্যগুলোকে অনেক সময়ব্যাপী সংরক্ষণ করতে পারবো না। এই সংরক্ষণ করার প্রসেস থেকেই এই শিল্পের প্রয়োজনীয়তা চলে আসছে। আধুনিক কালে বা শিল্পের প্রয়োজনীয়তা যেটা প্রথমেই দরকার, সেটি হচ্ছে কৃষির উন্নয়ন। কৃষির উন্নয়নের জন্য শিল্পের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ একটি দ্রব্য তখনই বেশি বেশি উৎপাদিত হবে যখন সেটি বিক্রির ব্যবস্থা থাকবে বা কোনো শিল্পে ব্যবহৃত হবে। শিল্পে যখনই সেটি ব্যবহৃত হবে তখনই কৃষির উন্নয়ন সেখানে প্রয়োজনীয় হবে। কারণ হচ্ছে আমি যদি যে জিনিসটা উৎপাদন করব সেটি যদি বেশি উৎপাদন করি, তাহলে আমার ব্যবহারের পর, তার মানে আমার দৈনন্দিন ব্যবহারের পর অতিরিক্ত অংশটি আমাকে ফেলে দিতে হবে, হয়তো আমি ভবিষ্যতে সেটি ব্যবহার করতে পারবো না। কিন্তু যদি শিল্প কারখানা থাকে তাহলে সেটিকে আমি কি করতে পারবো, ব্যবহার উপযোগীর জন্য আবার ধরে রাখতে পারবো। এরপরে হচ্ছে দ্রব্য সামগ্রীর উপযোগিতা বৃদ্ধি, বা আমি উপযোগ বৃদ্ধি বলতে পারি, যে কোনো কিছুর উপযোগ বৃদ্ধি। আচ্ছা, উপযোগ বৃদ্ধিটা কি? ধরো কাঠ আনলাম, কাঠটি প্রাথমিক শিল্প, সেই কাঠটিকে আমি যদি একটি ডাস্টারে
তাহলে সেটা কি হচ্ছে, তার উপযোগ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আমি যদি ওই কাঠটিকে আবার একটি চেয়ারের পরিণত করি তাহলে তার উপযোগিতা বাড়ছে। চেয়ারটি যদি ভেঙে যায় তাহলে চেয়ারের ছোট ছোট অংশ দিয়ে অন্য কিছু যদি তৈরি করি তাহলে সেটার উপযোগিতা বাড়ছে। তাহলে দ্রব্যের উপযোগিতা বৃদ্ধির জন্য শিল্প কারখানা বা শিল্পের প্রয়োজনীয়তা অপরিসীম। এরপর হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি। জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু শিল্পের প্রয়োজনীয়তা অপরিসীম। তোমরা জানো পৃথিবীর যে দেশ শিল্পে উন্নত সে দেশ জাতীয় আয় বেশি এবং এখানকার মানুষের জীবনযাত্রার মানও উন্নত। তাই জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে আমাদের শিল্পের উন্নয়ন প্রয়োজন। এরপর হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। আচ্ছা, শিল্পাঞ্চল যেখানে গড়ে উঠবে সেই অঞ্চলে যদি পরিবহন আর যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু শিল্পাঞ্চলটি কোনো কার্যকরী করবে না। আর যেখানে শিল্পাঞ্চল গড়ে উঠবে সেখানে পরিবহন আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, যা কিনা অবকাঠামোগত উন্নয়নের একটি ধাপ। তাই বলা যায় যে শিল্পায়নের জন্য পরিবহন আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বেকার সমস্যা সমাধান। শিল্প তো কারখানা হলেই সেখানে মানুষ কি করবে, কাজ করবে। কাজ করার ফলে মানুষের কি হবে, সেখানে চাকরি হবে বা অন্য কোনো কিছু হবে, বা আমি কোনো কিছু উৎপাদন করবো সেটা সেখানে বিক্রি করতে পারবো। এই যে বেকারত্ব, সেই বেকারত্বের সমস্যাটা শিল্পের দ্বারা উন্নয়ন দ্বারা সম্ভব হবে। এরপর হচ্ছে ধরো বাণিজ্য বৃদ্ধি। ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য শিল্পের প্রয়োজন আছে, কারণ আমি যখন উৎপাদিত পণ্য শিল্পে দেব, শিল্পে যেখানে আকার পরিবর্তন করুক বা সংরক্ষণ করুক, পরবর্তীতে সেটি বিক্রির ব্যবস্থা হবে। বিক্রির যে ব্যবস্থা, সেখানে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন অবশ্যই হয়ে থাকবে। বৈজ্ঞানিক উন্নতি। শিল্প কারখানা হয়ে থাকলে বিজ্ঞানের উন্নতি হবে, কারণ সেখানে যন্ত্রপাতির একটি ব্যাপার আছে। সেখানে যন্ত্রপাতির একটি ব্যাপার আছে। আমরা যদি যন্ত্রপাতি ব্যবহার করতে পারি তাহলে সেক্ষেত্রে শিল্পের প্রয়োজনীয়তার ক্ষেত্রে তাহলে আমাদের কি লাগবে, এই প্রয়োজনীয়তাটি মানে বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে মানুষ ঝুঁকবে বেশি, যে এটা দিয়ে এটা হচ্ছে তাহলে একটা উন্নত ধরনের তৈরি করি, তাহলে হয়তো তাড়াতাড়ি কাজটি সম্ভব হবে। এই যে একটা আকাঙ্ক্ষা, সেটা থেকে বৈজ্ঞানিক কি হবে, যন্ত্রপাতির উৎপাদনটাও বৃদ্ধি পায়, আবার বৈজ্ঞানিক গবেষণাটাও বৃদ্ধি পায়। এছাড়াও আমাদের সার্বিক ব্যবস্থাপনা বা প্রয়োজনীয়তার ক্ষেত্রেও এই শিল্পের প্রয়োজনীয়তাটা খুবই গুরুত্বপূর্ণ। শিল্প ছাড়া কোনো দেশই তেমন উন্নয়ন করতে পারে না। পৃথিবীর যে দেশগুলো উন্নত, খেয়াল করে দেখো, সবই এরা শিল্পের মাধ্যমে উন্নতি লাভ করেছে। আমাদের দেশও যদি সেরকম ভাবে সেই সময় শিল্পের উন্নতি করতে পারতো তাহলে হয়তো আজ সেটি উন্নত দেশের পর্যায়ে চলে যেত, যেটা কিনা সম্ভব হয়নি। ঠিক আছে আবার। আচ্ছা, এরপরে হচ্ছে শিল্পের স্থানীয়করণ কি। স্থান কি তোমরা সবাই জানো, স্থান বিষয়টা কি? স্থান হচ্ছে কোন একটি অঞ্চল, তাই না, বা এলাকা। কোন একটি অঞ্চল বা এলাকায় যে শিল্পটি গড়ে উঠবে বা ওই অঞ্চলে গড়ে ওঠার জন্য, শিল্পটি গড়ে ওঠার জন্য পর্যাপ্ত উপাদান সঠিকভাবে পাওয়া যাবে, সেটাকে বলা হয় শিল্পের স্থানীয়করণ। অর্থাৎ যে অনুকূল পরিবেশে একটি শিল্প ওই অঞ্চলে ওই কারখানাটি গড়ে উঠবে, সেটাই হচ্ছে শিল্পের স্থানীয়করণ। এবং ওই অঞ্চলে দেখা যায় শিল্পটি ধীরে ধীরে প্রসারিত লাভ করে। যেমন পৃথিবীর সব অঞ্চলে সব ধরনের শিল্প দেখা যায় না, কিছু অঞ্চল আছে যেখানে ওই শিল্পটি ওই অঞ্চলেই ভালো হয়। বুঝতে পারছো বাবা? আচ্ছা, আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে বলি। আমি যখন বাটিকের কাজ শিখছিলাম তখন বাটিকের স্যার একবার লাল রং করতে বলছিল, তো লাল রং আমাদের ফ্যাকাশে হয়ে গেল। তো আমরা বললাম স্যার ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ, তো স্যার বলছিল যে শিল্পের এই যে উৎপাদন বা আমাদের এই যে রঙের পদ্ধতি, আমাদের দেশে লাল রংটি কখনোই একদম টকটকে লাল হবে না, কারণ আমাদের এই আবহাওয়া বা আমাদের
এই দেশের যে পানির ব্যবস্থা সেটা লাল রংটিকে সঠিকভাবে আনতে পারে না। কিন্তু একই ক্ষেত্রে আবার এই রং যদি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়ে করি তাহলে সেখানে নাকি লাল হয়। সবচেয়ে যেটা আশ্চর্যের কথা হচ্ছে যে রঙের ক্ষেত্রে নাকি গরম দেশ বা একটা ভৌগোলিক পরিবেশের খুবই প্রয়োজন হয়। তা এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থা থেকেই দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শিল্প গড়ে ওঠে, কারখানা গড়ে উঠেছে। কোনো দেশে যদি কয়লার থাকে ওই কয়লার উপর ভিত্তি করে ওই অঞ্চলে ওই শিল্প কারখানা গড়ে ওঠে। আবার কোনো অঞ্চলে যেমন আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে সিলেট অঞ্চলে। আবার কয়লার উপর ভিত্তি করে উত্তর অঞ্চলে বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে। তো এই জিনিসটাই হচ্ছে শিল্পের স্থানীয়করণ। মানে কোনো অঞ্চলে একটি বিষয় বা কোনো অনুকূল পরিবেশের জন্য কোনো শিল্পটাকে প্রতিষ্ঠিত করা বা কোনো শিল্প কারখানা স্থাপন করাই হচ্ছে শিল্পের স্থানীয়করণ। এরপর হচ্ছে এই যে শিল্পের স্থানীয়করণ, সেই শিল্পের স্থানীয়করণেরও কিছু নিয়ামক বা উপাদান বা কারণ রয়েছে যে কেন ওই অঞ্চলে ওই শিল্পটা গড়ে উঠছে। তাহলে সেগুলো কি কি একটু জানি। একইভাবে এখানে হচ্ছে ভৌগোলিক কারণ। আমি একইভাবে বলছি তোমাদের, আমি যেটা পড়িয়েছিলাম আগে যে ভৌগোলিক কারণের মধ্যে আমরা জানবো এই বিষয়গুলো উৎপাদনের ক্ষেত্রে সে একই জিনিস এখানেও তাই। ভৌগোলিক কারণের মধ্যে আছে আবার প্রাকৃতিক, অর্থনৈতিক কারণ। তোমরা এর আগেও জেনেছো প্রাকৃতিক কারণগুলা কি কি, সেগুলো একটু জানি। উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক কারণগুলো বলেছি আমরা আবহাওয়া বা জলবায়ু, বৃষ্টিপাত, উত্তাপ, এই বিষয়গুলো এখানেও কিন্তু থাকবে। কিন্তু এখানে প্রথমেই যেটি হবে সেটি হচ্ছে প্রাকৃতিক কারণের মধ্যে সেটি হচ্ছে কাঁচামাল। অর্থাৎ কোন দ্রব্য ওইখানে যে শিল্পটি গড়ে উঠবে ওই দ্রব্যের যে কাঁচামাল সেটির পর্যাপ্ত মজুদ সেখানে আছে কিনা। যদিও ব্যতিক্রম দেখা যায় কাঁচামাল না থাকতেও কিন্তু আমাদের শিল্প কারখানা কোনো স্থানে গড়ে ওঠে, কিন্তু যদি পর্যাপ্ত কাঁচামাল ওই এলাকায় থাকে তাহলে সেক্ষেত্রে তার পরিবহন খরচটি কমে যাবে। কারণ কাঁচামাল আনতে যে ব্যয়, সে ব্যয়ের পরিমাণটা কমার কারণে সেই অঞ্চলে শিল্পটি গড়ে উঠবে। এরপরে হচ্ছে শক্তি সম্পদ। আমি একটু আগেই তোমাদের বলেছি সে বিষয়টি কি। শক্তি সম্পদের উপরও কিন্তু আমাদের এই শিল্পের স্থানীয়করণটি সম্ভব হয়ে থাকে। শক্তি সম্পদ কি? শক্তি সম্পদ হচ্ছে যেমন বিদ্যুৎ, জ্বালানি, এই বিষয়গুলি হচ্ছে শক্তি সম্পদ। কোনো কারখানা বা কোনো শিল্প গড়ে তুলতে অবশ্যই শক্তি সম্পদের প্রয়োজন হয়। তার মানে আমাদের এই সেবা কার্যক্রম যেমন বিদ্যুৎ ব্যবস্থা, পানি সরবরাহ, তারপরে আমি সেটাকে কি বলতে পারি, আমাদের যে পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা, তারপরে ধরো জ্বালানি, এই বিষয়গুলো ব্যবস্থা থাকতে হবে। সেই শক্তি সম্পদগুলো যেখানে সহজে পাওয়া যায় সেই অঞ্চলেই দেখা যায় শিল্পের স্থানীয়করণ বা শিল্পটি ওই অঞ্চলেই গড়ে ওঠে। যেমন যুক্তরাষ্ট্রে বা আকর্ষণীয় কার্পাস শিল্প, কয়লা খনি ইত্যাদির কারণে ওই অঞ্চলে বস্ত্র শিল্পটি খুব বেশি উন্নত লাভ করেছে। ঠিক আছে বাবারা। এরপর হচ্ছে জলবায়ু। অনুকূল জলবায়ু ব্যবস্থাও কিন্তু শিল্প গড়ে উঠতে সক্ষম, শিল্পের স্থানীয়করণের দরকার। আমি জলবায়ু ভালো না, সেই অঞ্চলে আমি শিল্প কারখানা করলাম, তাহলে দেখা যাবে আমার যে শ্রমিক তারা ধীরে ধীরে দ্রুতই অসুস্থ হবে এবং তারা কারখানায় কাজের অনুপযোগী হবে। তাহলে কাজ করার জন্য বা যে অঞ্চলে যেটি দরকার সেরকম জলবায়ু যদি না থাকে তাহলেও কিন্তু এই শিল্পের স্থানীয়করণ সম্ভব হচ্ছে না। এরপরে হচ্ছে
জল সম্পদ বা পানিও বলতে পারি আমরা, পানি সম্পদ। পানিটি বা জল সম্পদ শিল্পের স্থানীয়করণের জন্য খুবই দরকার, কারণ একটি শিল্প কারখানা গড়ে ওঠার ক্ষেত্রে সেই অঞ্চলের পানি যদি সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে না পাওয়া যায়, সুপেয় পানি, সেক্ষেত্রে শিল্প স্থানীয়করণ বা শিল্প স্থাপন করা সম্ভব হবে না। এরপরে হচ্ছে কাঁচামাল তো হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি? কাঁচামাল, শক্তি সম্পদ, জলবায়ু আর জল সম্পদই হচ্ছে শিল্পের স্থানীয় করতে অন্যতম প্রাকৃতিক নিয়ামক। ঠিক আছে বাবারা? এরপর হচ্ছে অর্থনৈতিক। অর্থনৈতিকটা কি? অর্থ সম্পর্কিত। তাহলে অর্থনৈতিক যে বিষয়গুলো সেগুলো কি? অর্থনৈতিক কারণগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে শিল্প স্থানীয়করণের যেটি দরকার সেটি হচ্ছে টাকা। তাহলে সেটি হচ্ছে মূলধন। টাকা ছাড়া কিছু হয় না বাবা, সবকিছুই টাকার প্রয়োজন হয়। মূলধন, মূলধন ছাড়া কখনোই শিল্প স্থানীয়করণ সম্ভব না। একটি কারখানা তৈরি করতে গেলে সেখানে পর্যাপ্ত পরিমাণে মূলধন না থাকলে উৎপাদন ব্যবস্থায় যাওয়া সম্ভব হয় না, কারণ আমাকে কাঁচামাল কিনতে হবে, কাঁচামাল কেনার পরে সেটি কারখানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, শ্রমিক সংগঠন করতে হবে। তাহলে সবই হচ্ছে অর্থের সাথে সংশ্লিষ্ট। তাই অবশ্যই অর্থনৈতিক উপাদানের মধ্যে প্রথমটি হচ্ছে আমার গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মূলধন। এরপর হচ্ছে শ্রমিক। আমি সস্তা শ্রমিকও বলতে পারি। সুলভ শ্রমিক ব্যবস্থা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু শিল্পের স্থানীয়করণ সম্ভব না। আবার পর্যাপ্ত শ্রমিক ব্যবস্থাও না থাকলে সেক্ষেত্রে শিল্পের স্থানীয়করণ সম্ভব না, কারণ মেশিনারি জিনিস চালাতেও আমাদের শিল্প দরকার হয়, শ্রমিকের দরকার হয়। আবার যদি শ্রমিক বেশি দামে আমাকে কিনতে হয়, শ্রমটা কিনতে হয়, তাহলে আমার মূলধনের অনেক বেশি খরচ হবে। সেক্ষেত্রে সুলভ শ্রমিক বা শ্রমিকের পর্যাপ্ততা অবশ্যই অর্থনৈতিক একটি অন্যতম অর্থনৈতিক উপাদান। এরপর হচ্ছে বাজার। আমি শিল্প স্থাপন করলাম, সবকিছুই করলাম, মানে তৈরি করলাম, শিল্প বানালাম, যে কোনো একটি দ্রব্য উৎপাদন করলাম, কিন্তু আমি যদি বাজারে সঠিকভাবে সে বিক্রি করতে না পারি তাহলে কিন্তু এই শিল্পর কোনো মানেই থাকবে না, কারণ প্রয়োজনই থাকবে না। কারণ বাজার যদি সঠিকভাবে না থাকে তাহলে এই শিল্পটি আমার কি হবে? ওই স্থানেই পড়ে থাকবে বা আমি কি করতে পারবো না, তখন আমার লস হবে এবং শিল্পটি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তাই বাজার ব্যবস্থা শিল্পের স্থানীয়করণ একটি অন্যতম বিষয়। এরপর হচ্ছে পরিবহন, পরিবহন ও যোগাযোগ। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও কিন্তু শিল্পের স্থানীয়করণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক। কারণ হচ্ছে পরিবহন ব্যবস্থা না থাকলে, ধরো এই যে উপাদানগুলো সবগুলোই কিন্তু আমি একসাথে একই জায়গায় পাবো না, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়। তাহলে কোনো শক্তি সম্পদ সেখানে নেই, আমার কয়লা আনতে হবে, কয়লাটা আমার কারখানা থেকে একটু দূরে অবস্থিত, আমি কাঁচামাল পেয়েছি, সেখানে ভালো জলবায়ু পেয়েছি, পানি আছে, সবই আছে, কিন্তু শক্তি সম্পদটি নেই। ঠিক আছে, সেই শক্তি সম্পদটি আমাকে দূর থেকে আনতে হবে, তাহলে পরিবহন ব্যবস্থা দ্বারা দূরের থেকে আনতে হবে। এই যে আনা নেওয়ার কাজ, সেই ক্ষেত্রে কি হবে? আমাকে যদি আমি পরিবহনটা ভালো না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ব্যবসায় উন্নত করতে পারবো না বা শিল্পের ক্ষেত্রে আমি উন্নয়ন করতে পারবো না। আমাকে সেখানে পর্যাপ্ত মূলধন হারাতে হবে, পর্যাপ্ত মূলধন হারার ফলে জিনিসের দাম বাড়বে, জিনিসের দাম বাড়লে কি হবে? আমি বাজারে সেটা দেখাই দেবো যে আমি বিক্রি করতে পারছি না, অন্য আরেকজন আমারটি কম দামে বিক্রি করে দিচ্ছে আমার থেকে। বুঝা গেছে বাবা? এরপর হচ্ছে রাজনৈতিক বিষয়। কোন অঞ্চলের শিল্প স্থানের ক্ষেত্রে রাজনৈতিক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে সেই অঞ্চলের শিল্পের স্থানীয়করণ বা শিল্প কারখানা সহজে গড়ে ওঠে না। যেমন আফ্রিকা মহাদেশে এত উন্নয়ন থাকা সত্ত্বেও, এত খনিজ থাকা সত্ত্বেও কিন্তু সেই দেশটি
আফ্রিকা মহাদেশটি কিন্তু উন্নয়নের দিকে যাচ্ছে না। আফ্রিকা মহাদেশের অনেক দেশই এখনো অনুন্নত, কারণ হচ্ছে তাদের রাজনৈতিক অস্থিতিশীলতা। এছাড়াও রাজনৈতিক একটি প্রাধান্য, আমি একটি শিল্প কারখানা স্থাপন করলাম, আমাকে যদি সেখানে রাজনৈতিকভাবে বা সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয়, সেক্ষেত্রে আমি সেটি উৎপাদনে আগ্রহী হব এবং উৎপাদন ব্যবস্থায় যাব। তাহলে বোঝা যাচ্ছে যে শিল্পের স্থানীয়করণের ভৌগোলিক কারণগুলো আমাদের শিল্পের স্থানীয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। পৃথিবীর এই যে শিল্প সব আমরা জানলাম, শিল্প কি, শিল্পের উৎপাদন, শিল্পের প্রকৃতি, শিল্পের স্থানীয়করণ। এই যে শিল্পের স্থানীয়করণ থেকে জানলাম যে কিছু ভৌগোলিক ও প্রাকৃতিক ভৌগোলিক উপাদান শিল্পের স্থানীয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এর উপর ভিত্তি করে সমস্ত পৃথিবীর একটা শিল্পাঞ্চল আছে। সেগুলো কি কি? পৃথিবীর প্রধান শিল্পাঞ্চল, অনুকূল ভৌগোলিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতির উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে উঠেছে। যেমন আমাদের নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল, আবার তেজগাঁওয়ের শিল্পাঞ্চল, আবার পোশাক শিল্প যেটা আছে সেটা গড়ে উঠেছে। আমরা বলছি যে এখন যেটা চলে গিয়েছে গাজীপুর সাইডে। সে এরকম মানুষ তার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তবে সমস্ত দিক বিবেচনা করে পৃথিবীর শিল্পাঞ্চলগুলোকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এক, উত্তর আমেরিকা শিল্পাঞ্চল, দুই, ইউরোপের শিল্পাঞ্চল। উত্তর আমেরিকার শিল্পাঞ্চলটা কি? উত্তর আমেরিকার শিল্পাঞ্চলটা আবার দুই ভাগে বিভক্ত। সেটা হচ্ছে কানাডার শিল্পাঞ্চল আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পাঞ্চল। কানাডার দক্ষিণ পূর্বাঞ্চলে যে অঞ্চলটি মানচিত্র থাকলে ভালো বোঝাতাম, সেই অঞ্চলেও যে অনেক ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে ওইখানকার প্রাকৃতিক অবস্থার জন্য। তাহলে উত্তর আমেরিকার শিল্পাঞ্চল আবার দুইটি, কানাডার দক্ষিণ পূর্বাঞ্চল আর মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। এই দুটি অঞ্চলে মূলত শিল্পের পর্যাপ্ত ব্যবস্থা, মানে শিল্পের যতগুলো উপাদান সেগুলো বেশিরভাগ থাকার কারণে ওই অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠেছে। ইউরোপের শিল্পাঞ্চলকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? ইউরোপের শিল্পাঞ্চলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, রুশ ফেডারেশন, আরেকটি হচ্ছে উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল। ইউরোপের উত্তর পশ্চিমাঞ্চলের দেশগুলো শিল্পের জন্য খুব ভালো, কারণ এখানেও শিল্পের, যেটা আমি আমেরিকার ক্ষেত্রে বললাম, সেখানেও দেখা যায় ওই অঞ্চলে পর্যাপ্ত ব্যবস্থা আছে দেখেই বা প্রয়োজনীয় মূলধনও আছে বলে তারা সহজে ওই অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠে পারছে। রুশ ফেডারেশন হচ্ছে রাশিয়ার দিকটি আমি উল্লেখ করতে পারি। প্রাক্তন যে রাশিয়া, সেই রাশিয়ার যে শিল্প পদ্ধতি বা শিল্পের উন্নয়ন সেই অঞ্চলে বা শিল্পের উন্নয়ন সম্ভব হয়েছে। এছাড়া এশিয়া অঞ্চল আছে, দক্ষিণ গোলার্ধের শিল্পাঞ্চলও রয়ে গেছে। দক্ষিণ গোলার্ধের শিল্পাঞ্চলগুলোর মধ্যে দেখা যায় যে সেখানকার রাজনৈতিক যুক্তরাষ্ট্রের কিছু অংশ সেখানে পড়েছে, কিন্তু তেমন নয়। তবে পৃথিবীর প্রধান দুটি হচ্ছে ইউরোপ আর উত্তর আমেরিকা, আর অন্যান্যর মধ্যে হচ্ছে এশিয়া আর হচ্ছে দক্ষিণ গোলার্ধের শিল্পাঞ্চল। ঠিক আছে বাবা, এই যে এই শিল্পাঞ্চলগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসে আবার শিল্প নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আজকে ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, পড়াশোনা করবে।